আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে বড় পরিসরে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের। তেল আবিবে নতুন করে হামলা, দখলদারদের বিচার না করে আলোচনা নয় বলছে তেহরান। সরকারকে চাপে ফেলতে সীমান্তে পুশ-ইন শুরু করছে ভারত। ঠাকুরগাঁওয়ে আলেমদের সাথে মতবিনিময়, মির্জা ফখরুল চাপিয়ে দেওয়ার সরকার চায় না বিএনপি। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্য তৈরিতে হিমশিম ঐকমত্য কমিশন। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিএনপির বিপরীত বিরোধে জামায়াত এনসিপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে বড় পরিসরে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানে টানা ৮ দিনের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও হাইফার বহু স্থাপনা বিধ্বস্ত হলেও ইসরায়েলের দাবি বড় কিছু ঘটেনি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের জয় হয়েছে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের ধর্মীয় নেতা খামেনির দাবি, তাদের বীরেরা সাহসিকতার সঙ্গে শক্তি দেখিয়েছে। দখলদার ইসরায়েলকে বিচারের মুখোমুখি করে আলোচনায় ফিরতে চায় তেহরান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। শনিবার ভোরেও ইরান থেকে উল্কার মতো একের পর এক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে ইসরায়েলে। এতে বিধ্বস্ত হচ্ছে বহুতল ভবন ও সরকারি স্থাপনা। ইরানের পাল্টা আক্রমণের তীব্রতা বাড়ায় তেল আবিব, হাইফা, আসাদ ইসরায়েলের মধ্য অঞ্চলে অনেকটাই জনশূন্য। তারপরও যারা নিজেদের ঘরবাড়িতে অবস্থান করছেন, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার সতর্কতা সাইরেন বাজার সাথে সাথে জড়ো হচ্ছেন আশ্রয়কেন্দ্রে। ইরানের হামলায় দিশেহারা ইসরায়েলিরা যুদ্ধবন্ধের আকুতি জানালেও তাতে কান দিচ্ছেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্টো আরও বড় ধরনের দীর্ঘস্থায়ী যুদ্ধের সতর্কবাণী দিয়েছেন তিনি। ইরান এখন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। এই হুমকি দূর করতে শিগগিরই আমরা বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছি। ইরানিদের সামনে কঠিন দিন অপেক্ষা করছে। ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার রাতে আইডিএফের নতুন হামলায় অংশ নেয় 15টি যুদ্ধ বিমান। তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে আবাসিক ভবনে বিমান হামলায় মারা গেছে 16 বছরের এক কিশোর। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতেও হামলার দাবি করেছে তেল আবিব। এই যুদ্ধে ইরানের চেয়ে ইসরায়েল ভালো করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মুহূর্তে তাদের হামলা বন্ধ করতে বলা তার জন্য কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যদি কেউ জয় পায় তাহলে তাকে হামলা বন্ধ করার অনুরোধ করা কঠিন। যদি কেউ হারে তখন তাকে বলা সহজ। কিন্তু আমরা কথা বলার জন্য প্রস্তুত এবং ইরানের সঙ্গে কথা বলছি। আমরা দেখব কি হয়। অন্যদিকে ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী তেহরানে বিক্ষোভ করেছেন লাখ লাখ ইরানি। লাখো জনতার এই বিক্ষোভকে জাতির সাহসের প্রতিফলন বলে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে তাদের শক্তি প্রদর্শন করছে। ইরান বীরের জাতি, ইহুদিদের কাছে আমরা কখনোই মাথা নত করব না। চিরশত্রু দুদেশের চরম উত্তেজনার মধ্যে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও দখলদারদের বিচার না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমরা কোনো কূটনৈতিক আলোচনা করব না। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে বৈধ। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না। নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্বোধনী ভাষণে অবিলম্বে ইসরায়েল ইরান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নইলে এই সংঘাতের আগুন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে সতর্ক করেন তিনি। ইসরায়েল ইরান সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু প্রশ্ন। ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু তা মানছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে আমরা এর সমাধান চাই।
শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ বিশ্বভুবনে অভিভাবকের দায়িত্বে থাকলেও তাদের কোনো কথাই শোনে না যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। তাই দায়সারা বক্তব্য বিবৃতি ছাড়া এসব দেশের ক্ষমতা ও দাপটের কাছে বড্ড অসহায় জাতিসংঘ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সরকারকে চাপে ফেলতে ভারত সীমান্তে পুশিন শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতরাতে ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় স্থানীয় আলেমদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সব রাজনৈতিক দল এক হয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অল্প সময়ের মধ্যেই যতদূর সম্ভব দেশটাকে ভালো করা ও একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছেন বলেও জানান তিনি। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফখরুল বলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন হলে তারাই জনগণের দুঃখ কষ্ট বুঝবে, আর যদি উপর থেকে চাপিয়ে দেওয়া সরকার হয় তারা মানুষের কষ্ট বুঝবে না। নির্বাচনটা দরকার এই জন্য যে জনগণের ভোটে তো প্রতিনিধি নির্বাচিত হতে হবে, আর যদি ওই উপর থেকে চাপিয়ে দেওয়া হয় সেটা জনগণের দুঃখ কষ্ট বুঝবে না, মানুষের কষ্টটা কি সেটা বুঝবে না। আমাদের যে মানুষগুলো জনগণের সঙ্গে থাকে তাদের দুঃখ কষ্ট বোঝে, সেই মানুষগুলো যদি নির্বাচিত পার্লামেন্টে যায় তাহলেই আমরা সেখানে তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারব। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্য তৈরিতে হিমশিম খেতে হচ্ছে ঐকমত্য কমিশনকে। সংবিধানে গুরুত্বপূর্ণ সংশোধনে বিপরীত মেরুতে অবস্থান বিএনপির সাথে জামাত এনসিপির। মৌলিক সংস্কারে রাজনৈতিক অনৈক্যকে দুর্ভাগ্যজনক বলছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তবে তার আশা, বেশিরভাগ ইস্যুতে সবার একমত হওয়ার মাধ্যমে প্রণয়ন হবে জাতীয় সনদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পূর্তি হতে বাকি প্রায় ১.৫ মাস, আর এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা জাতীয় সনদ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। যদিও মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে অনৈক্যই বেশি দেখা যাচ্ছে রাজনৈতিক দলের। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। সংস্কার কমিশনের প্রস্তাব মেনে ভোটের সংখ্যানুপাতিক নির্বাচন চায় জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ ২৩টি দল। অন্যদিকে বিএনপি সহ ৬টি দল চায় নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসন নির্ধারণ। জাতীয় সনদটা হলো ঐক্যমত্যের ভিত্তিতে, তো ঐক্যমত্য সৃষ্টি করাই তো সমস্যা সংকুল এবং সময় সাপেক্ষ। মৌলিক সংস্কার যেখানে সংবিধান সংশোধন লাগবে সেখানেই সমস্যা। এটা দুর্ভাগ্যজনক। একটা বড় কারণ আমাদের রাজনীতিতে যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। একটা বড় দল তারা ক্ষমতায় যাবে, এটা প্রায় সবাই মনে করে। তো এই যে ভারসাম্যহীনতা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে একক কর্তৃত্ব ক্ষমতা কমাতে একই ব্যক্তিকে দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা না করার প্রস্তাবে সায় নেই বিএনপির। যদিও এই প্রস্তাবে রাজি জামাত, এনসিপি। প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশেও একমত হয়নি বিএনপি সহ ৭টি দল। একই সাথে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়েও বিএনপির সাথে মতভেদ জামাত, এনসিপির। রাষ্ট্রপতি বিভিন্নভাবে নির্বাচনের প্রস্তাব এসছে, যে সংসদের যে দুই কক্ষের ভোটের মাধ্যমে এবং গোপন ভোটের মাধ্যমে এই প্রস্তাব এসছে। তারপরে আরেকটা প্রস্তাব হলো একটা ইলেকট্রাল কলেজ, যেমন সব স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ। এরপরে অনেক দলেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আবার কিছু কিছু দলের ব্যাপারে তারা আগ্রহী না। এখন তো আমাদের বর্তমান পদ্ধতিতে প্রধানমন্ত্রী তিনি আবার সংসদ নেতা হন, একই সাথে তিনি দলের প্রধান হন। তো এটা কিন্তু একটা খুব ভয়ানক যে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ। এটার পরিণতিতে আমরা দেখেছি যে শেখ হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছে এবং দলের আর সরকারের সাথে বিভাজন দূরীভূত হয়ে গিয়েছে। সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে ১০০ করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হলেও চূড়ান্ত হয়নি নির্বাচন প্রক্রিয়া। সব মিলিয়ে মৌলিক সংস্কারে ঐক্য না এলে জুলাই সনদে সম্মত না হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলাপ চালিয়ে যাচ্ছি, আশা করা যায় কিছু বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো। তো আমরা আশাবাদী এবং যে আগামী মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ প্রণয়নের করতে পারবো এবং রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করবে।
ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার মুলতবি আলোচনার পঞ্চম দিনের সংলাপ হবে রোববার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। কোনো অবস্থাতেই মৌলিক সংস্কার প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানী বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় গঠনতন্ত্রে এক ব্যক্তির ক্ষমতাকেন্দ্রিক কাঠামো তৈরি করে বড় দলগুলো স্বৈরতন্ত্র কায়েম করে। সেখান থেকে বের হয়ে এনসিপি আগামীর বাংলাদেশের জন্য অনুকরণীয় গঠনতন্ত্র তৈরি করেছে। আগামী রোববার নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি। মিজান শাহজাহানের রিপোর্ট। এনসিপির ষষ্ঠ সাধারণ সভায় চূড়ান্ত করা হয় দলের গঠনতন্ত্রের খসড়া। 11 সদস্যের রাজনৈতিক পর্ষদ হবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যেখানে 3 জন থাকবেন নারী। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অনেক দলের মধ্যে গণতন্ত্র চর্চায় চরম আকারে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যকার গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ গাফিলতির পরিচয় দিয়ে থাকে এবং গণতন্ত্রের কথা বলে নিজেদের দলের মধ্যে স্বৈরতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এক ব্যক্তিকেন্দ্রিক দলীয় কাঠামো প্রণয়ন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আশা এবং গণতন্ত্রকে তারা চূড়ান্তভাবে অবহেলিত অবস্থায় পর্যবেসিত করে। ঠিক সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। তিনি বলেন, মৌলিক সংস্কার না হলে গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যাবে। নতুন করে গড়াবার যে সুযোগ পেয়েছি, সেখান থেকে আমরা যদি পিছুপা হই, তাহলে এত সব মানুষের আত্মত্যাগ, এত সব মানুষের শাহাদাত একটা বৃথা জীবনদানে পরিণত হবে। একটা প্রতারণার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। এনসিপি সংস্কার প্রশ্নে, মৌলিক সংস্কারের ক্ষেত্রে কোনোভাবেই কোনো আপোষকামী সিদ্ধান্ত গ্রহণ করবে না। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচন কমিশনের আচরণের কারণেই তাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর পূর্বে আমরা যে কিছু সিদ্ধান্তের বিষয়ে এবং আচরণের বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি, এই প্রশ্ন আমাদের এখনো আছে। আমরা এই প্রশ্নগুলো আরো করব, কারণ অভ্যুত্থান পরবর্তী সময় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক হিসেবে যে কেউ যদি দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গায় দাঁড়াবো। নারী সদস্যদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যাওয়ার কথা জানায় এনসিপি। একই সাথে বিদেশে থাকা অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজাতে স্ত্রী সহ আসেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। জার্মানি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন জার্মান রাষ্ট্রদূত। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তের ভারতের ত্রিপুরা অংশে একজনের মরদেহের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে মরদেহটি গ্রাম পুলিশ হানিফ মিয়ার বলে নিশ্চিত করেছে তার স্ত্রী পারভিন আক্তার। শুক্রবার বিকেলে ভিডিওটি ভাইরাল হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তবলছড়ি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় গ্রাম পুলিশ হানিফ মিয়া। মরদেহটি হাত পা বাঁধা অবস্থায় পাওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তা শনাক্তের জন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে জানায়। তবে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েল জানান, হানিফ মিয়া গ্রাম পুলিশ সদস্য ছিলেন। বিষয়টি আরও নিশ্চিত হয়ে কথা বলবেন বলেও জানান তিনি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নিয়েছে পাহাড়ের ঝিরি ঝর্ণাগুলো। এই সময় বেড়াতে গিয়ে বিপদে পড়ছেন পর্যটকরা। গত এক সপ্তাহে বান্দরবানে ঝিরি ঝর্ণা দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন 4 পর্যটক। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান।
প্রকৃতির মধ্যে আসলে সমতলের একজন মানুষ কিভাবে হাঁটা চলা করতে হবে তাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে না। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে চুরি করে বিভিন্ন জনের সহযোগিতায় বিভিন্ন দুর্গম পাহাড়ে ঢুকে যায়। ওনারা কিন্তু কোনো এন্ট্রি করে না, কোনো গাইড নেয় না। পর্যটন ব্যবসায়ীরা বলছেন অনভিজ্ঞ ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও অসচেতন পর্যটকদের কারণে প্রায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে পর্যটন শিল্পে। আপনারা বান্ধবনে এসে আমাদের এখানে নিবন্ধিত গাইড আছে অথবা আমাদের হোটেল রিসোর্টের ফ্রন্ট ডেস্ক থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে পর্যটন স্পটগুলি ভ্রমণ করবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এরই মধ্যে কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীমা রানী। আমরা সম্প্রতি একজনকে অ্যারেস্টও করেছি। আলী কদমের যে ট্যুর গাইড ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে, এবং এরকম সামনে এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো মেনে না চলে ট্যুর গাইডরা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, নেপাল, ভুটান পর্যটন শিল্পকে ঘিরে তাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে। বাংলাদেশে সাগর পাহাড় থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার অভাবে বিদেশি পর্যটক টানতে পারছে না বলে অভিযোগ এই খাত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দুর্নীতি, লুটপাট আর অনিয়মের কারণে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার সত্ত্বেও সড়কগুলো দেখে মনে হবে গ্রামের কোনো কাদামাটির রাস্তা। খানাখন্দে পানি জমে অধিকাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের তথ্য ও ছবিতে রিপোর্ট, আরও জানাচ্ছেন আশিকুর রহমান। সড়কটি দেখে গ্রামের কোনো কাদামাটির সড়ক মনে হলেও এটি পিরোজপুর পৌরসভার মূল শহরের ৪ নং ওয়ার্ডের পশ্চিম শিকারপুর সড়ক। 1885 সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর, আর 1990 সালে এসে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। কিন্তু সময় অনেক গড়ালেও প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে নাগরিক সুবিধা বিপর্যস্ত। পিরোজপুর পৌরসভার 90% রাস্তাই ভাঙা ও চলাচলের অনুপযোগী। ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। খুলনারও আগে পিরোজপুর পৌরসভা হয়েছে, কিন্তু সেই অনুপাতে পিরোজপুরের কোনো উন্নয়ন হয় নাই। এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে নাই বললেই চলে। আমরা আসলে এই নাগরিক হিসেবে একটা কলঙ্ক। পৌরসভার রাস্তা বলতে সব রাস্তাই খারাপ, বিশেষ করে আমাদের শিকারপুরের এই রাস্তাটা, এই কান রাস্তাটা যথেষ্ট খারাপ। এখানে মাছের চাষ করা যায়, ধানের চাষ করা যায়, এরকম অবস্থা। 4-5 বছর ধরে রাস্তা একদম ভাঙ্গা, মানে যাতায়াত করা যাচ্ছে না। মেন রাস্তা তো এটা, শহরের ভিতরে যাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করছেন পৌরবাসী। তবে পৌরসভার এই নির্বাহী কর্মকর্তা বলছেন, বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। এই পৌরসভায় প্রায় 350 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা আছে, তার মধ্যে ম্যাক্সিমামই জরাজীর্ণ। আশা রাখি যদি সরকার বরাদ্দ বাড়াই দেয় আমাদেরকে, বা যদি এলজিডি কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল কোনো প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। এ জেলায় 68 কিলোমিটার জুড়ে কাঁচা রাস্তা, যার অধিকাংশই চলাচলের অনুপযোগী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স প্যারিস সেন্ট জার্মেকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে বিস্ময়ে জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান দল বোটাফোগো। আরেক ব্রাজিলিয়ান প্রতিনিধি ফ্লেমিঙ্গো 3-1 গোলে পরাজিত করেছে চেলসিকে। তবে সাউথ আমেরিকানদের জয়ের দিনে হেরে গেছে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। পরাগ আরমানের রিপোর্ট। ক্লাব বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বড় বিস্ময়ের জন্ম দিয়েছে ব্রাজিলিয়ান দল বোটাফোগো। বি গ্রুপের ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে তারা 1-0 গোলে পরাজিত করেছে। খেলার 36 মিনিটে দলের স্ট্রাইকার ইগোর জেসুস যে গোলটি করেন, তাতেই নিশ্চিত হয়ে যায় কোপা লিবার্তাদোস চ্যাম্পিয়ন বোটাফোগোর জয়। এই জয়ে তারা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে যায়। পিএসজি এর মতোই ইংলিশ জায়ান্ট চেলসি শিবিরেও কোনো সুখবর নেই। ব্রাজিলিয়ান আরেক দল ফ্লেমিঙ্গোর কাছে 3-1 ব্যবধানে হেরে নাস্তানাবুদ তারা। অবশ্য ফিলাডেলফিয়ায়
খেলার 13 মিনিটেই পেড্রো নেটোর গোলে লিড নেয় অল ব্লুরা। কিন্তু দ্বিতীয়ার্ধেই বদলাতে থাকে খেলার চেহারা। মাঠের দখল নেয় সাউথ আমেরিকান দলটি। 62 মিনিটে ব্রুনো হেনড্রিক এবং 65 মিনিটে দানিয়েলোর কল্যাণে 2-1 ব্যবধানে এগিয়ে যায় ফ্লেমিঙ্গো। 68 মিনিটে চেলসি স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে দুর্দশা আরও বাড়ে ইংলিশদের। সেই সুযোগে খেলার 83 মিনিটে ওয়ালেচ ইয়াং চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। তাতে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে উঠে গেল ফ্লেমিঙ্গো। সাউথ আমেরিকান দলগুলির মধ্যে ব্রাজিলিয়ানরা জয় পেলেও হেরেছে আর্জেন্টিনার প্রতিনিধি বোকা জুনিয়র্স। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ 2-1 ব্যবধানে তাদেরকে হারিয়ে সি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। বায়ার্নের হ্যারিকেন, মিশেল ওলিশে এবং বোকা জুনিয়র্সের মিগুয়েল গোল করেন। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইরানের সঙ্গে বড় পরিসরে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের। তেল আবিবে নতুন করে হামলা, দখলদারদের বিচার না করে আলোচনা নয় বলছে তেহরান। সরকারকে চাপে ফেলতে সীমান্তে পুশিং শুরু করেছে ভারত। ঠাকুরগাঁয়ে আলেমদের সাথে মতবিনিময় মির্জা ফখরুল। চাপিয়ে দেওয়া সরকার চায় না বিএনপি। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্য তৈরিতে হিমশিম ঐকমত্য কমিশন। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিএনপির বিপরীত মেরুতে জামাত, এনসিপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।